আসাম ইউনিভার্সিটি এর বিএড এর এন্ট্রেন্স পরীক্ষা 2024 এর জন্য অবশ্যই আপনাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখতে হবে। তখন আপনি ভালো করে নিজের এক্সামের প্রিপারেশন করতে পারেন। আর ফ্রেন্ডস, মনে রাখবেন, আপনি যদি এন্ট্রেন্স পরীক্ষায় ভালো স্কোর করতে পারেন তখনই আপনার নাম শর্ট লিস্টেড হবে, আপনার নাম সিলেক্ট হবে, আর আপনি সুলভ মূল্যে বিএড ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন। তো বিগত ভিডিওতে আমি 2023 সালে যে বিএড এর এন্ট্রেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এই এন্ট্রেন্স পরীক্ষার প্রথম 20টি কোয়েশ্চেন মানে সেকশন এ থেকে 20টি কোয়েশ্চেন করেছিলাম। আজকের ভিডিওতে আমরা করব সেকশন বি, সি এবং ডি, এই তিনটি সেকশনে, প্রতিটি সেকশনে 10টি কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 30টি এমসিকিউ করব। ভিডিওকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিও আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি আজকের ভিডিও ডিসকাশন। এখানে সেকশন বিতে সিলেবাসের অন্তর্গত যে টপিক রয়েছে এটা হলো কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন। মনে রাখবেন, এখানে 10টি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে দেখুন। দ্য পারপাস অফ ABC ইজ, আপনারা গ্র্যাজুয়েশনে যে কোর্স করেছিলেন এই কোর্সের মধ্যে আপনারা ABC আইডি বানিয়েছিলেন। এই ABC আইডি কী জন্য বানিয়েছিলেন? নিজের ক্রেডিট ট্রান্সফার করার জন্য বানিয়েছিলেন। আপনি যদি কখনও নিজের ইউনিভার্সিটি চেঞ্জ করেন তখন যাহাতে আপনি নিজের ক্রেডিটকে ট্রান্সফার করে অন্য যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন সেখানে যাহাতে আপনার ক্রেডিট ট্রান্সফার হয়ে যায়, সেজন্য এই আইডি বানিয়েছিলেন। তো চলুন অপশনগুলি আমরা দেখি। টু ডিপোজিট, ট্রান্সফার অ্যান্ড রিডিম ক্রেডিট, এখানে রিডিম ক্রেডিটের কোনো প্রসঙ্গ আসবে না, শুধুমাত্র ট্রান্সফার করার জন্য বানানো হয়েছিল ABC আইডি। অপশন বি, টু ডিপোজিট অ্যান্ড রিডিম ক্রেডিটস, এখানে রিডিম হবে না, কাট করে দিন। অপশন সি, অনলি টু ডিপোজিট ক্রেডিট, শুধুমাত্র ক্রেডিট ডিপোজিট করার জন্য ABC বানানো হয়নি, কাট করে দিন। তারপর অপশন ডি, অনলি টু ট্রান্সফার ক্রেডিটস, দিস ইজ দ্য কারেক্ট আনসার। কেননা ABC আইডি বানানো হয়েছিল ক্রেডিটকে ট্রান্সফার করার জন্য এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে। দেয়ারফর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখুন কোয়েশ্চেন নাম্বার 22। দ্য সমগ্র শিক্ষা অভিযান সাবজিউমস অর ইনক্লুডস, মানে সমগ্র শিক্ষা অভিযানের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আপনাকে বলতে হবে। অপশনগুলি দেখুন। SSA অ্যান্ড RMSA, অপশন বি SSA RMSA অ্যান্ড RUSA, অপশন সি SSA RMSA অ্যান্ড টিচার এডুকেশন TE, অপশন ডি RMSA অ্যান্ড টিচার এডুকেশন। দেখুন, সমগ্র শিক্ষা অভিযানের মধ্যে অন্তর্ভুক্ত SSA মানে সর্বশিক্ষা অভিযান, তারপর RMSA, এই RMSA এর পুরো নাম হলো রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, তারপর RUSA, এই RUSA এর পুরো নাম হলো রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। তো এই তিনটি মিলিয়ে সমগ্র শিক্ষা অভিযান বানানো হয়েছে, তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। আশা করি আপনি বুঝতে পারলেন কী করে আনসার হলো। তারপর কোয়েশ্চেন নাম্বার 23 দেখুন। হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস ইজ রেসপন্সিবল ফর ফান্ডিং হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া। হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস যেমন কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদিকে কোন অর্গানাইজেশন ফান্ডিং করে থাকে, মানে টাকা অর্থ যোগান দিয়ে থাকে। অপশনগুলি দেখুন। NAAC, তারপর ICSSR, তারপর UGC, তারপর NCTE। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো UGC, মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যত হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস থাকে এগুলিকে ফান্ডিং করে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 24 দেখুন। দ্য সর্বশিক্ষা অভিযান এইমস ফর দি, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য বা উদ্দেশ্য কী? ইউনিভার্সালাইজেশন অফ প্রি প্রাইমারি এডুকেশন। দেখুন, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য শুধুমাত্র প্রি প্রাইমারি এডুকেশনকে ইউনিভার্সালাইজেশন করার উদ্দেশ্য নয়, বিশ্বায়ন করার উদ্দেশ্য নয়, তো এটা হবে না, কাট করে দিন। অপশন বি, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, দিস ইজ দ্য কারেক্ট আনসার। কেননা সর্বশিক্ষা অভিযানের প্রধান উদ্দেশ্য হলো এলিমেন্টারি এডুকেশন বা মৌলিক যে শিক্ষা হয়, প্রাথমিক শিক্ষাকে সকলের জন্য এক সমান করে এবং সকলের জন্য উপলব্ধ করা এবং এটাকে ইউনিভার্সালাইজেশন করা, বিশ্বায়নের সঙ্গে এটাকে করার এইম নিয়েছে সর্বশিক্ষা অভিযান, তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 25। দ্য ফার্স্ট ন্যাশনাল পলিসি অন এডুকেশন NPE ওয়াজ প্রমালগেটেড ইন, প্রথম জাতীয় শিক্ষানীতি কখন রচনা করা হয়েছিল বা কখন বানানো হয়েছিল? তো দেখুন, প্রথম জাতীয় শিক্ষানীতি আমাদের দেশে 1968 সালে বানানো হয়েছিল এবং এটাকে রিমডিফাই করা হয়েছিল বা এটাকে কিছুটা চেঞ্জ করে আবারও বলবৎ করা হয়েছিল 1986 সালে, এটা মনে রাখবেন, ঠিক।
তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী করে হলো আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 26 দেখুন। Education, according to the Indian Constitution, is the subject of the Union list, State list, Concurrent list, Provincial list. দেখুন এডুকেশন প্রথমে স্টেট লিস্টের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট দ্বারা এই স্টেট লিস্ট থেকে এডুকেশনকে কনকারেন্ট লিস্টে আনা হয়েছে। দেয়ারফর দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন সি, কনকারেন্ট লিস্ট। কোয়েশ্চেন নাম্বার 27। NTA full form National Testing Agency is a body to organize. তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি কি অর্গানাইজ করে থাকে? ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্গানাইজ করে থাকে ভারতের জাতীয় স্তরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা। দেয়ারফর ন্যাশনাল লেভেল এক্সামিনেশনস, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 28 দেখুন। দ্য লেটেস্ট ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে NAS was conducted in the year, মানে NAS সার্ভে কী জন্য করা হয়? দেখুন NAS সার্ভে করা হয় আসামের যে সরকারি বিদ্যালয় রয়েছে এই সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লার্নিং আউটকাম যাচাই করার জন্য NAS মানে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে কন্ডাক্ট করা হয়। আর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে কন্ডাক্ট করা হয় দেখুন বিশেষ করে কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য? ক্লাস 3, 5, 8 এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য সেটা করা হয়। ঠিক, তো এই যে লেটেস্ট ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এটা করা হয়েছিল ইন দ্য ইয়ার 2021। দেয়ারফর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক, তারপর নেক্সট কোয়েশ্চেন দেখুন 29। দ্য প্রাইমারি ফোকাস অফ NEP 2020 ইজ 2020 সালের যে নতুন শিক্ষানীতি এই নতুন শিক্ষানীতির প্রধান ফোকাস কি বা প্রধান উদ্দেশ্য কি? দেখুন অপশনগুলি দেখার পর আপনি বুঝতে পারবেন। তো অপশনগুলি হলো এনহ্যান্সিং ভোকেশনাল এডুকেশন, প্রমোটিং হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। বি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা NEP 2020 হলিস্টিক ডেভেলপমেন্ট, সকল ছাত্রছাত্রীদের মধ্যে যে সমস্ত বিশেষ কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে যাহাতে বিকশিত করা যায় সেটার প্রতি গুরুত্ব আরোপ করে NEP 2020। এছাড়া মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন মানে আর্টসের যে স্ট্রিম সেই আর্টসের স্ট্রিমের স্টুডেন্টস ম্যাথমেটিক্স নিতে পারে না, তারপর সায়েন্সের কোনো সাবজেক্ট মনে করুন কোনো স্টুডেন্টের বেশি ইন্টারেস্টেড, কিন্তু এখন সেই স্টুডেন্ট আর্টসে কমার্সে থাকা সত্ত্বেও যে কোনো স্ট্রিমের সাবজেক্ট নিতে পারবে। তো এ ধরনের যে ফোকাস এটা NEP 2020 করেছে। দেয়ারফর অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। তারপর এখন কোয়েশ্চেন নাম্বার 30 দেখুন। অ্যাকর্ডিং টু NEP 2020, আবারও NEP 2020-র উপরে এই কোয়েশ্চেন, প্রিপারেটরি স্টেজ অফ স্কুলিং কভার্স দ্য ক্লাসেস ফ্রম। 2020 সালের যে NEP এই NEP মতে প্রিপারেটরি স্টেজ অফ স্কুলিং মানে বিদ্যালয়ের যে প্রিপারেটরি স্টেজ এটা কোন কোন ক্লাসকে কভার করে আপনাকে বলতে হবে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে দেখুন অপশন সি, ক্লাস 3 to ক্লাস 5। তো অ্যাকর্ডিং টু NEP 2020 ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত যে 3, 4, 5 এই তিনটি ক্লাস হলো প্রিপারেটরি স্টেজ, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 31 দেখুন। এখন যে 31 আমরা করব এটা হলো ফ্রম জেনারেল ইংলিশ। হোয়াট ইজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিকচার? এখানে পিকচার হলো নাউন, পিকচার মানে ছবি। তো এই নাউন পিকচার শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হলো পিক্টোরিয়াল। যখন আমরা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন বলবো তখন আমরা বুঝতে পারি যে এখানে পিকচার এর মাধ্যমে যে প্রেজেন্টেশন করা হচ্ছে এটাকে বোঝাচ্ছে। আর আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ কী করে নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে। ঠিক, তো আশা করি কারেক্ট আনসার কী করে হলো আপনি সেটা বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 32 দেখুন। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। নিচের কোন বানানটি শুদ্ধ করে করা হয়েছে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে সার্ভিলেন্স এই স্পেলিং দেওয়া হয়েছে। তো সার্ভিলেন্স স্পেলিংয়ের শুদ্ধ রূপ হলো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, SURVEILLANC, সার্ভিলেন্স। তারপর কোয়েশ্চেন নাম্বার 33 দেখুন। আই উইশ আই ড্যাশ দোজ ওয়ার্ডস বাট নাও ইট ইজ টু লেট। এখানে দেখুন এই সেন্টেন্সের মধ্যে কি প্রকাশ পাচ্ছে যে আমি যদি এই শব্দগুলি না বলতাম কিন্তু এখন আর ভেবে কি হবে, এটা অনেক দেরি হয়ে গেছে। তো এ ধরনের যে পশ্চাত্তাপ
যে আমি কিছু একটা ভুল করেছি, তারপর এখন আমি রিগ্রেট ফিল করছি অতীতের কোনো ভুলের জন্য, এ ধরনের হলে কি হয়? আই উইশ আই হ্যাড নেভার সেইড দোজ ওয়ার্ডস, মানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়, খেয়াল করবেন। দেয়ারফর অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আই উইশ আই হ্যাড নেভার সেইড দোজ ওয়ার্ডস বাট নাও ইট ইজ টু লেট। তারপর কোয়েশ্চেন নাম্বার 34 দেখুন, fill in the blank with appropriate words given below. Shakespeare was dash a poet but also a dramatist. এখানে হয়ে যাবে অপশন বি কারেক্ট আনসার। শেক্সপিয়ার ওয়াজ নট অনলি এ পয়েট বাট অলসো এ ড্রামাটিস্ট হয়ে যাবে কারেক্ট আনসার। তো কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন, নট অনলি বাট অলসো ইউজ হলো। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 35, fill in the blank with appropriate phrasal verbs given below. Stop complaining and dash with your work. এখানে কি হবে? তুমি কমপ্লেন করা বন্ধ করো এবং নিজের কাজে মনোযোগ দাও। তো এখানে এই যে ফ্রেজাল ভার্ব কি হবে দেখুন, গ্যাট অন হয়ে যাবে কারেক্ট আনসার। গ্যাট অন মানে তুমি তোমার নিজের কাজ মনোযোগ দিয়ে করো। গ্যাট ওভার, পুট অন, শো আপ হবে না। গ্যাট অন কথার অর্থ আপনারা খেয়াল করবেন, এই ফ্রেজাল ভার্ব গ্যাট অন কথার অর্থ হলো ধ্যানপূর্বক বা মনোযোগ সহকারে নিজের কাজ করা। তারপর কোয়েশ্চেন নাম্বার 36 দেখুন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এখন আপনাকে শুদ্ধ বানান খুঁজে বের করতে হবে। এখানে রিসিভ শব্দটি দেওয়া হয়েছে, এটা হবে RECEIVE, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 37, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে কি হবে? শি ড্যাশ টেনিস এভরি সানডে। এখানে প্লেজ হয়ে যাবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর কোয়েশ্চেন নাম্বার 38 দেখুন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স দ্যাট ডেমনস্ট্রেটস প্রপার প্যারালাল স্ট্রাকচার। প্রপার প্যারালাল স্ট্রাকচার এখানে নিচের কোন সেন্টেন্স ডেমনস্ট্রেট করছে? প্যারালাল স্ট্রাকচার মানে প্যারালাল কোনটাকে বলা হয়? এই লাইনের যখন ঠিক এভাবে আমি আরও একটি লাইন সমান দূরত্বে আঁকবো তখন এই দুটি লাইন কি প্যারালাল। তো ঠিক এভাবে নিচের কোন সেন্টেন্সে আছে আপনাকে বলতে হবে। সেন্টেন্সগুলি আপনি দেখার পর এটা গেস করতে পারবেন। শি লাইকস সুইমিং, সে সাঁতার দিতে ভালোবাসে। হাইকিং অ্যান্ড টু রাইড এ বাইসাইকেল। তো এখানে দেখুন সাঁতার দেওয়া, তারপর হাইকিং, তারপর বাইসাইকেল চালানো, এগুলি হলো প্যারালাল স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। তো এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 39 দেখুন, রমেশ হ্যাজ বিন vision impaired at birth but that has not stopped dash his dreams. রমেশ জন্ম থেকে অন্ধ, ঠিক, কিন্তু এই জন্মান্ধতা তাহাকে নিজের স্বপ্ন পূরণ করতে বাধা দেয়নি। এখানে কি হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এখানে হয়ে যাবে হিম অ্যাচিভিং হিজ ড্রিমস। এটা বেস্ট এক্সপ্রেস করছে, তাই সি হলো কারেক্ট আনসার। রমেশ হ্যাজ বিন ভিশন ইম্পেয়ার্ড অ্যাট বার্থ বাট দ্যাট হ্যাজ নট stopped him achieving his dreams. তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 40, building has been built dash the new plan. এখানে হয়ে যাবে অপশন বি কারেক্ট আনসার। বিল্ডিং, কোনো একটি বিল্ডিং যদি আমরা তৈরি করতে চাই তখন কি করতে হয়? সেই বিল্ডিংয়ের যে উপযুক্ত পরিকল্পনা যে আর্কিটেক্টদের দ্বারা ডিজাইন করা হয় সেটা মেনে করতে হয়। তো ইন অ্যাকর্ডেন্স উইথ হয়ে যাবে কারেক্ট আনসার। বিল্ডিং হ্যাজ বিন বিল্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নিউ প্ল্যান, নতুন পরিকল্পনা অনুযায়ী বিল্ডিংকে তৈরি করা হয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 41 দেখুন, এখন আমরা সেকশন ডি করব, জেনারেল নলেজ। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ইজ লেড ডাউন বাই। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন কোন আর্টিকেল লে করেছে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আর্টিকেল 21A। 21A-তে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 42, ডেভেলপিং গাইডলাইন্স ফর দ্য প্রিপারেশন অফ সাবজেক্ট ওয়াইজ সিলেবাই অ্যান্ড টেক্সচুয়াল ম্যাটেরিয়ালস ফর দ্য সেকেন্ডারি স্টেজ। সেকেন্ডারি স্টেজ মানে ক্লাস 9 to ক্লাস 12 ইজ ইন দ্য পারভিউ অফ SCERT, ডায়াট, NCERT, CBSE। দেখুন আমি প্রতিটির ফুল ফর্ম আপনাদের বলে দিচ্ছি যে SCERT এর পূর্ণ রূপ আপনাকে জানতে হবে। কখনো কখনো এ ধরনের ফুল ফর্ম কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়ে যেতে পারে। তো SCERT
ফুল ফর্ম হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারপর ডায়েট DIET এর ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং। তারপর NCERT এর পূর্ণরূপ হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর CBSE এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। NCERT হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত যে সমস্ত সিলেবাই ডিজাইন করা হয়, টেক্সট বুক ডিজাইন করা হয়, সেটা NCERT করে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 43 দেখুন, নর্থ ইস্ট রিজনাল ইনস্টিটিউট অফ এডুকেশন ইজ লোকেটেড অ্যাট। নর্থ ইস্ট রিজনাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা শিলংয়ে অবস্থিত, নাম মনে রাখবেন, ইট ইজ সিচুয়েটেড অ্যাট শিলং। তারপর কোয়েশ্চেন নাম্বার 44 দেখুন, Which one of the following articles gives the right to constitutional remedies? নিচের কোন আর্টিকেল রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, মানে আমাদের যদি ফান্ডামেন্টাল রাইট কোনোভাবে ভায়োলেট করা হয় কোনো ব্যক্তির দ্বারা, কোনো প্রতিষ্ঠানের দ্বারা, তখন আমরা সেই ফান্ডামেন্টাল রাইটের যে ভায়োলেশন হয়েছে সেটার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হতে পারি, ন্যায়ালয়ের দ্বারস্থ হতে পারি। তো এটা কোন আর্টিকেলে আছে আপনাকে বলতে হবে। তো এটা আছে আর্টিকেল 32-তে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর্টিকেল 32-তে কনস্টিটিউশনাল রেমেডির কথা উল্লেখ আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 45, দি অর্গানাইজেশন অ্যাসোসিয়েটেড উইথ স্কুল এডুকেশন অ্যান্ড টিচার এডুকেশন অ্যাট দ্য স্টেট লেভেল ইজ, মানে স্টেট লেভেলে স্কুল এডুকেশন আর টিচার এডুকেশনের সাথে জড়িত সংস্থার নাম আপনাকে বলতে হবে। SCERT, SCBA, DIET, HSCC। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ SCERT। দেখুন স্টেট লেভেলে যে স্কুল এডুকেশন, ঠিক, আর টিচার এডুকেশন, সেটার ফরমেশন, সেটার ডিজাইন কে করে থাকে? SCERT করে থাকে। আর আমি যে বলেছিলাম দ্য ফুল ফর্ম অফ SCERT ইজ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর SCBA এর ফুল মিনিং হলো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম। আর HSCC এর পূর্ণরূপ হলো আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশনাল কাউন্সিল। ঠিক, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 46 দেখুন, আইডেন্টিফাই দ্য অড ওয়ান অ্যামং দ্য ফলোয়িং। এখানে নিচে কতগুলি স্থানের নাম দেওয়া আছে, এগুলি থেকে কোন স্থানটি সম্পূর্ণ আলাদা আপনাকে বলতে হবে। দেখুন সিমলা, সিমলা হলো হিমাচল প্রদেশের রাজধানী, লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, পাটনা বিহারের রাজধানী, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। এখানে প্রতিটি জায়গা কিন্তু এক একটি স্টেটের ক্যাপিটাল। তো আমার মনে হয় এই প্রশ্নের মধ্যে কিছু একটা মিস্টেক আছে। এখানে হয়তোবা এমন দেওয়ার কথা ছিল যে লখনৌ, পাটনা, কলকাতা এগুলি হলো কোনো স্টেট ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কিন্তু এমন আরও কোনো জায়গা এখানে দিলে হয়তোবা সেই প্রশ্নের কারেক্ট আনসার আমরা করে দিতে পারতাম। তো এই প্রশ্নের কারেক্ট আনসার এখানে আমার মধ্যে কিছু হবে না, আমি এটাকে স্কিপ করছি। তারপর কোয়েশ্চেন নাম্বার 47 দেখুন, রেগুলেটিং অথরিটি অফ দ্য ব্যাংকিং সেক্টর ইন ইন্ডিয়া ইজ। তো ব্যাংকিং সেক্টরে যে কোন ব্যাংক কিভাবে কাজ করবে সেটার রেগুলেশন কে করে থাকে? RBI করে থাকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া করে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 48 দেখুন, ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি দ্য অ্যাক্রোনিম AI স্ট্যান্ডস ফর। AI এর পুরো নাম কি? টেকনোলজির দুনিয়ায় যে AI খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম এখন ইউজ হচ্ছে। AI ইউজ করে অনেকে ভিডিও বানাচ্ছেন, অনেকে আবার অডিও স্যাম্পলিং করছেন। তো AI এর পূর্ণরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অপশন ডিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেয়ারফর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 49 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস অকার ডিউ টু ল্যাক অফ ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? মনে রাখবেন ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। আর দেখুন রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়। তারপর অ্যানিমিয়া ভিটামিন B12, ঠিক, এই B12 ভিটামিন অভাবে হয় অ্যানিমিয়া। তারপর নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে হয়, মনে রাখবেন। তারপর লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও দেখুন ফ্রেন্ডস, কোয়েশ্চেন নাম্বার 50, হুইচ স্টেট ইজ দি ওল্ডেস্ট প্রডিউসার অফ অয়েল ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে সবচেয়ে পুরাতন অয়েল প্রডিউসার স্টেট কোনটি? তো সবচেয়ে পুরাতন অয়েল প্রডিউসার অফ ইন্ডিয়া ইজ আসাম।
আসাম ভারতের সবচেয়ে পুরাতন অয়েল প্রডিউসার। মনে রাখবেন যে ডিগবয় অয়েল রিফাইনারি আছে, এগুলি হলো পুরাতন অয়েল রিফাইনারি। ভিডিও আপনার কেমন লাগলো? ভিডিও সম্পর্কে কোনো আপনার অপিনিয়ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে আপনি অবশ্যই সার্থক এডুকেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে 2022 এর বিএডের এন্ট্রেন্স পরীক্ষার কোয়েশ্চেন পেপার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন, পড়তে থাকুন। জয় হিন্দ।